আমরা এখন যেই প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে খ নাম্বার প্রশ্ন। এখানে বলে দেয়া আছে যে ধরো তুমি 27°C তাপমাত্রায় স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে এতে এনট্রপির পরিবর্তন নির্ণয় কর। এখন আমরা জানি যে এনট্রপি দুটো প্রক্রিয়া রয়েছে, একটি হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া এবং আরেকটি হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি সবসময় স্থির থাকে, অর্থাৎ এনট্রপির পরিবর্তন হয় শূন্য, আর অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। এখন এই জগতের যত স্বতঃস্ফূর্ত বিক্রিয়া রয়েছে সবই হচ্ছে আমাদের প্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়া। এখন এখানে বলে দেয়া নেই যে এটা কি সমষ্ণ প্রত্যাগামী প্রক্রিয়া নাকি সমষ্ণ অপ্রত্যাগামী প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়াটা সমষ্ণ প্রক্রিয়া আমরা যে আয়তনের বৃদ্ধি করলাম, এটা যদি খুব ধীরে ধীরে খুব সামান্য পরিমাণ আমরা বৃদ্ধি করতাম তাহলে আমরা এটাকে ধরে নিতে পারতাম যে এটা হচ্ছে একটা প্রত্যাগামী প্রক্রিয়া। কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে এখানে আমরা 4 গুণ করেছি, যদিও সমষ্ণ প্রক্রিয়াটা ধীরে ধীরে সংঘটিত করতে হয়, ধীরে ধীরে না করলে তাপমাত্রা পরিবর্তন হওয়ার একটা সুযোগ থেকে যায়। তাহলে আমরা এখানে এক্ষেত্রে নির্ণয় করব যে অপ্রত্যাগামী সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা কত হবে। তাহলে আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যে ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ, আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে শূন্য, এবং আমরা একই সঙ্গে এটাও জানি যে তাপমাত্রার পরিবর্তনের সাথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে। এখন আমরা যদি এই ক্ষেত্রে তাহলে তাপমাত্রার পরিবর্তন যদি শূন্য হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও শূন্য হবে। এটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাবো, ডিকিউ সমান হবে ডিডব্লিউ। তার মানে একটা সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হবে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তার সবটুকুই কাজে পরিণত হবে। এখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হবে শূন্য। এখন আমাদের বলা হয়েছে এনট্রপির পরিবর্তনটা বের করতে। আমরা জানি যে এনট্রপির পরিবর্তন, এটাকে আমি এভাবে প্রকাশ করি, এনট্রপির পরিবর্তনটা হচ্ছে ডিকিউ বাই টি। এটা হচ্ছে তাপমাত্রার যদি পরিবর্তন না হয় তাহলে আমরা এভাবে প্রকাশ করব। আর যদি বলা থাকতো যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে তাহলে আমরা এভাবে ভ্যারিয়েবলটাকে এভাবে আমরা ইন্টিগ্রেশন দিয়ে এটাকে তাপমাত্রার লিমিট এখানে বসাতাম। যেহেতু আমাদের এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা যেহেতু থ্রু আউট দ্য প্রসেস ধ্রুবক থাকবে তাহলে আমাদের এনট্রপি নির্ণয়ের জন্য সূত্র হবে আমাদের এটি। তাহলে এখন দেখো আমরা সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃত কাজ কত সেটা যদি আমরা বের করতে পারি তাহলে সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃত কাজটাই হবে সেই গৃহীত বা শোষিত তাপের সমান। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে এটা জানি যে পিভি সমান হচ্ছে এনআরটি, এটা হচ্ছে এন মোল আদর্শ গ্যাসের জন্য। এখান থেকে আমরা পি সমান লিখতে পারবো এনআরটি ডিভাইড ভি। এখন আমরা যদি টোটাল যে ওয়ার্ক ডান সমস্ত প্রক্রিয়ার জন্য যে কৃতকাজ যদি বের করতে চাই তাহলে আমরা এটাকে একটা ক্ষুদ্র কৃতকাজের জন্য ডিডব্লিউ এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কৃতকাজটা পাবো। সেই ইন্টিগ্রেট যখন আমরা করব দেখো এখানে আমরা ডিডব্লিউ আমরা জানি যে কৃতকাজ হচ্ছে চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলের সমান। তাহলে আমরা ডিডব্লিউ সমান এটা জানি, এটা সম্প্রসারণশীল গ্যাসের বা সংকোচনশীল গ্যাসের জন্য কৃতকাজের সমীকরণ হচ্ছে ডিডব্লিউ সমান হচ্ছে পিডিভি। তাহলে এখানে আমরা এই ডিডব্লিউ সমান আমরা যা লিখবো এটা লিখবো ইন্টিগ্রেশন অফ পি ডিভি। তাহলে আমরা যদি এখানে লিখি ইন্টিগ্রেশন অফ পি ডিভি আমাদের কত হবে, এই পি এর জায়গায় যদি এটা আমরা বসিয়ে দিই এটা হচ্ছে এন আর টি বাই ভি ডিভি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখন খেয়াল করতে হবে আমাদের এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে ভি, আয়তনের পরিবর্তন হচ্ছে। আমাদের প্রাথমিক আয়তন যদি V1 হয় তাহলে পরিবর্তিত আয়তনটাকে আমরা V2 লিখবো, সেটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। তাহলে এখন আমাদের যে ধ্রুবক সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসবো। n হচ্ছে ধ্রুবক, r হচ্ছে ধ্রুবক, আর সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা ধ্রুবক। তাহলে আমরা এভাবে লিখবো যে 1/v dv, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V1। তাহলে এখন যদি আমরা এখানে বসাই যে এনআরটি, এটাকে একবার আমরা ইন্টিগ্রেট করলে এটা হবে ln v
একবার আমি লিখে দিচ্ছি, এটার সমীকরণ এভাবে আসবে যে লন V2 ডিভাইড V1। এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার জন্য কৃতকাজের সমীকরণ। এটা আমাদের গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এখন দেখো, আমরা যে এনট্রপির পরিবর্তন বের করতে চাচ্ছিলাম, তোমাদের তো এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট ডিরাইভ করে দিচ্ছি কিভাবে এটা আসলো। তাহলে আমরা এই যে বলেছিলাম যে ডিকিউ এবং ডিডাব্লিউ হবে সমান, তাহলে এই যে এই ডাব্লিউ আর ডিডাব্লিউ এখানে যে ক্ষুদ্র কাজের জন্য কিন্তু আমরা বের করছি, তাহলে আমরা এক্ষেত্রে এটাকেও লিখতে পারি। সুতরাং কিউ সমান হচ্ছে আমাদের ডাব্লিউ, একই কথা। এটা এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা এই ডিকিউ এর জায়গায় এই যে এই ডাব্লিউ ফর্মুলাটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এন আর টি লন V2 ডিভাইড V1, আর তাপমাত্রা হচ্ছে আমাদের এখানে টি। তাহলে এই টি ক্যান্সেল হয়ে গেলে আমাদের যে সমীকরণটা আমরা পাচ্ছি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, এটা হচ্ছে ডিএস। হ্যাঁ, এটাকে আমি লিখে দিচ্ছি এনট্রপির পরিবর্তন। তাহলে এখন টি ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে এন আর লন V2 ডিভাইড, এই সমীকরণের মধ্যে আমরা এই প্রশ্নের প্রদত্ত যে মান সেগুলো বসিয়ে দিলেই আমাদের এটা বের হয়ে যায়। তাহলে এখন দেখো, আমরা এখানে আমি একটু ছোট করে এই জায়গার মধ্যে আমি মানগুলো বের করি। আমাদের প্রাথমিক আয়তন V1, এটা আমরা জানি না প্রাথমিক আয়তন কত ছিল, তাহলে সেটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে V1, আর পরিবর্তিত বা চূড়ান্ত আয়তন, চূড়ান্ত আয়তন এটা হচ্ছে V2, এটা হচ্ছে আয়তন 4 গুণ করা হলো, এটা হচ্ছে 4V1। এবং এই ক্ষেত্রে তাপমাত্রা টেম্পারেচার এটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা হবে 27 প্লাস 273, এটা হচ্ছে 300 কেলভিন। আর মোল সংখ্যা এখানে বলা আছে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস। আমরা যেহেতু জানি মোল সংখ্যা হচ্ছে একটা গ্যাসের ভরকে তার আণবিক ভর দিয়ে ভাগ করা, এক্ষেত্রে গ্যাসের ভর হচ্ছে 1 গ্রাম আর হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে গেলাম হাফ মোল বা 0.5 মোল। তো এই ইনফরমেশনগুলি যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা যা পাবো দেখো, এখানে আমরা এন এর মান হচ্ছে 0.5, আর এর মান হচ্ছে 8.314, আর এখানে লন V2 হচ্ছে 4V1, এখানে V1। তাহলে V1 ক্যান্সেল হয়ে গেলে আমরা যেই ক্যালকুলেশন করে যে মানটা পাবো এটা হচ্ছে 8.314 ইন্টু লন 4। তাহলে এই মানটা আমরা যদি এখন বের করতে চাই, তাহলে আমরা যেটা দেখব, আমরা যদি বসাই যে 0.5 ইন্টু 8.314 ইন্টু লন 4, তাহলে এই ভ্যালুটা আসবে আমাদের 5.76। এনট্রপির পরিবর্তন হবে 5.76 জুল পার কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই খ নাম্বার প্রশ্নের উত্তর। 4 গুণ করলে এতে এনট্রপির পরিবর্তন নির্ণয় কর। এখন আমরা এরপরে চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বারের অনেক কিছু আমাদের এখানে রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা ছিল গ নাম্বারে বলা হয়েছে যে সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা, আর হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃতকাজের মান নির্ণয় করো। তাহলে এখন দেখো, এই ভ্যালুটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এটাকে আমরা মুছে ফেলছি আবার। তাহলে আমরা যদি গ নাম্বার প্রশ্নে চলে যাই, গ এর মধ্যে আমরা সমাধানে যদি যাই, গ এর মধ্যে আমাদের এগুলির প্রয়োজন পড়বে না, আমরা এগুলো সব মুছে দিচ্ছি। শুধুমাত্র বলা হয়েছে যে
সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হচ্ছে। তাহলে আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে বয়েলের সূত্র। তার মানে সমষ্ণ প্রক্রিয়া যে তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ বয়েলের সূত্রের মধ্যে বলা হয়েছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। তা সেটার জন্য যে সমীকরণটা আমরা জানি সেই সমীকরণটা হচ্ছে P1 V1 সমান হচ্ছে P2 V2। এটা হচ্ছে চাপ এবং আয়তনের সম্পর্ক। তো এখন দেখা যাক এখানে কি কি দেয়া আছে। আমাদের প্রথমেই বলা ছিল যে স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস, তাহলে এই ক্ষেত্রে স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তনটাকে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় 4 গুণ করলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্বাভাবিক চাপ, এটা হচ্ছে আমাদের প্রাথমিক চাপ, এটা হচ্ছে আমরা জানি স্বাভাবিক চাপ স্ট্যান্ডার্ড টেম্পারেচারের প্রেসারে সেটা কত, এটা হচ্ছে আমরা একবার এভাবে লিখি 101,325 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের বের করতে হবে পরিবর্তিত অবস্থায় চাপটা কত হবে। আর প্রাথমিক আয়তন V1 আমরা আগের মতোই লিখেছিলাম যে V1, এটাকে আমরা V ধরে নিতে পারি। আর চূড়ান্ত আয়তন V2 হচ্ছে আমাদের প্রাথমিক আয়তনের চাপ। এখন যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা P2 সমান যেটা পাবো সেটা হচ্ছে P1 V1 ডিভাইড V2। তাহলে আমাদের P1 হচ্ছে 101,325 আর V1 হচ্ছে আমাদের V আর V2 হচ্ছে 4V। তাহলে আমরা এই 101 প্রাথমিক যে স্বাভাবিক চাপ ছিল সেটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের পরিবর্তিত যে আয়তন যে চাপটা সেটি হবে 25331.25। এটা হচ্ছে আমাদের নিউটন পার মিটার স্কয়ার। তুমি যদি চাও তুমি এটাকে অ্যাটমসফিয়ারে বসাও, অ্যাটমসফিয়ারে বসালে এটাও অ্যাটমসফিয়ারে বের হবে 25331.25 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা আমাদের গেল, এটা হচ্ছে আমাদের প্রথম অপশনটি আমরা শেষ করে ফেললাম। চাপের পরিবর্তন হলো, 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। এরপরে বলা হয়েছে হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃতকাজের মান নির্ণয় করো। আমরা কৃতকাজের সমীকরণ আগেই বের করে রেখেছিলাম খ নাম্বারের সময়। এখন আমরা শুধুমাত্র এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের কৃতকাজ এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসের জন্য এটা হচ্ছে nRT ln V2 ডিভাইড V1। সবগুলো মান আমরা আগেই বের করে রেখেছি। আমাদের n হচ্ছে 0.5, আর হচ্ছে 8.314, টেম্পারেচার হচ্ছে আমাদের 300 কেলভিন। আর এটা আমরা আগেই দেখেছি, এটা হচ্ছে 4V, এটা হচ্ছে কি শুধু V। তাহলে ln 4, এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে হবে 0.5 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু ln 4। তাহলে এই মানটি আমাদের যেটা আসে সেটা হচ্ছে 728.85 জুল। তাহলে আমরা এই কৃত কাজটাও এখন জেনে গেলাম। তাহলে এখন আমাদের যেই ইয়াটা কাজে লাগাতে হবে, যেই পোর্শনটা আমাদের কাজে লাগাতে হবে সেটা হচ্ছে আমাদের পরবর্তী অংশের মধ্যে বলা হয়েছে যেটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নে, সেটা বলা ছিল সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এনট্রপির পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করে দেখা। এখন আমরা সমচাপ প্রক্রিয়ার জন্য এনট্রপির পরিবর্তনটা চাপ। তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, এটা হচ্ছে সমচাপ
প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। আমরা আগেই বলেছি এটা এখন ইন্টিগ্রেশন কেন হবে, কারণ এখানে তাপমাত্রার পরিবর্তন হবে, ঠিক আছে, এই জন্য ইন্টিগ্রেশন হবে। সমস্ত প্রক্রিয়ার জন্য তাপমাত্রার পরিবর্তনটা ছিল 0। এখন আমরা ডিকিউটা আমরা কিভাবে বের করব? সমচাপ প্রক্রিয়ার জন্য এনট্রপির পরিবর্তন আমাদের কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, আমরা পড়েছিলাম যে স্থির চাপে একটা গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের আপেক্ষিক তাপ থাকে। একটি হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর একটি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। অর্থাৎ চাপ স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটিকে বলা হবে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, সিপি। তাহলে এখন এখানে আমাদের মোল সংখ্যা হচ্ছে n সংখ্যক। তাহলে আমরা এইভাবে এটা লিখতে পারি যে সিপি এটা সমান হচ্ছে আমাদের ডিকিউ ডিভাইড এন ডিটি। এখানে হচ্ছে n মোল গ্যাসের, এটা যেহেতু মোলার আপেক্ষিক তাপ, এক্ষেত্রে আমরা ভর না ব্যবহার করে মোল সংখ্যা n ধরছি। এটা হচ্ছে আমাদের সিপি এর এক্সপ্রেশন। তাহলে এখান থেকে আমরা এটা বের করতে পারবো যে আমাদের ডিকিউ সমান হবে এন সিপি ডিটি, ঠিক আছে। এখন আমরা যদি এখানে এটা বসিয়ে দিই, খেয়াল করো, তাহলে আমরা ডিকিউ এর জায়গায় কি বসাচ্ছি? এন সিপি ডিটি ডিভাইড টি। তাহলে আমাদের লিমিট বসাতে হবে, যেহেতু এটা টি এর সাপেক্ষে। তাহলে লোয়ার লিমিট হবে আমাদের T1, আপার লিমিট হবে আমাদের T2। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট যদি করি তাহলে এন সিপি এগুলো বাইরে চলে আসবে। তাহলে আমাদের এভাবে লিখতে হবে এন সিপি ইন্টিগ্রেশন অফ 1/t ডিটি। এটা হচ্ছে T1 T2, এটা হচ্ছে T1। ইন্টিগ্রেশন করলে লন আসবে। আমরা সরাসরি একবারে লব্ধ ফলাফলটা বের করে দেখাচ্ছি। এটা হবে লন T2 ডিভাইড। এখন কথা হচ্ছে আমাদের T1 T2 মানটা আমাদের বের করতে হবে। এটা বলা হয় সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া মানে হচ্ছে যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ স্থির থাকে। তো সেরকম উদাহরণ আমরা যে গ্যাসের সূত্র পড়েছিলাম তার মধ্যে চার্লসের সূত্রের মধ্যে বলা ছিল যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তো সেটার থেকে আমরা একটা সমীকরণ বের করেছিলাম চার্লসের সূত্র থেকে, যেটা সমচাপ প্রক্রিয়ার জন্য প্রযোজ্য। সেটা ছিল V1/T1 সমান হচ্ছে V2/, এখান থেকে আমাদের T2 বের করতে হবে। তাহলে এখানে যে মানগুলো আমরা বসাবো, আমাদের T1 হচ্ছে 300 কেলভিন, V1 হচ্ছে আমাদের V, এটা আমরা ধরে নিয়েছি, বারবার একই কথা বারবার লিখছি। T2 হচ্ছে 4 গুণ 4V, আর T2টা আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। তাহলে আমাদের T2 কত হবে? T2 হবে V2 ইন্টু T1 ডিভাইড V1। তাহলে আমাদের V2 হচ্ছে 4V, T1 হচ্ছে 300, আর V1 হচ্ছে V। তাহলে এভাবে করলে আমরা T2 পাচ্ছি 1200 কেলভিন। এটা ঠিক আছে কিনা তোমরা দেখে নাও। তো এখন আমরা যদি এখানে এই লিমিটের মানগুলো এখানে বসিয়ে দিই, এখন এখানে আমাদের সমীকরণ, আর সিপি কত হবে, তাহলে সিপিটাও আমাদের এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। আমরা এটা জানি, এটা আমি একটু ডিরাইভ করে দেখাচ্ছি এখানে, পরে আমরা আবার এটা মুছে ফেলবো, যে আমাদের সিপি মাইনাস সিভি সেটা ছিল আর। এখন যদি আমি এটাকে সিপি দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, সিপি বাই সিপি সমান হবে সিভি বাই সিপি, এখানে আমাদের মাইনাস ছিল, সমান হবে আর বাই সিপি। আমরা কি করলাম? ভাগ করলাম সিপি দিয়ে, তাহলে এখানে আমাদের সিপি লিখতে হবে। তাহলে সিপি বাই সিপি হচ্ছে আমাদের 1, আর আমরা এটাও জানি যে গামা সমান হচ্ছে সিপি আর সিভি এর অনুপাত। তাহলে সিপি বাই সিপি হবে 1/গামা।
আর বাই সিপি। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি লসাগু করি তাহলে গামা মাইনাস 1 সমান হবে আর বাই সিপি। সুতরাং সিপি হবে আমাদের কি, গামা ইন্টু আর ডিভাইড গামা মাইনাস 1। এখন আমরা এই মানগুলো সবাই কিন্তু জানি যে সিপির এই ভ্যালুগুলো যদি গামা এগুলো বসিয়ে দিই, কারণ এখানে গ্যাসের কথা বলা হচ্ছে, হাইড্রোজেন গ্যাস, এটা হচ্ছে একটা মৌলিক গ্যাস, এর ক্ষেত্রে গামার ভ্যালু হবে 1.4। তাহলে এটা হচ্ছে 1.4, আর হচ্ছে 8.314, আর এটা হচ্ছে 1.4 মাইনাস 1। তাহলে এই মানটা যদি আমরা এখন বের করি তাহলে যেটা যা দাঁড়াবে 1.4 ইন্টু 8.314 ডিভাইড 1.4 মাইনাস 1। আমি আবারও বলে দিচ্ছি, ক্যালকুলেশন ভুল হলে হতে পারে, তোমরা এটা কারেকশন করে নেবে, জাস্ট সূত্রগুলো আমার ঠিক আছে তাই সেটা দেখলেই হবে। তাহলে সেই মানটা আমাদের আসছে 29.099। এটা ইয়েটা হচ্ছে 29.099 জুল পার মোল পার কেজি। তাহলে আমরা সব জেনে গেলাম। এখন আমরা এখানে কি করব, এই সমীকরণে মানগুলো বসিয়ে দেবো। এন এর মান হচ্ছে আমরা আগেই বের করেছিলাম, এটা হচ্ছে 0.5। সিপি মাত্র আমরা বের করলাম, সেটা হচ্ছে 29.099 ইন্টু লন। টি2 হচ্ছে আমাদের 1200, আর টি1 হচ্ছে আমাদের 300। আমার আবার লন 4 আসছে, আমরা লন 4 পাচ্ছি। তাহলে এটার সাথে আমরা যেটা গুণ করছি 0.5 ইন্টু লন 4, তাহলে এই মানটা আমরা পাচ্ছি 20.17। এটা হচ্ছে 20.17 জুল পার কেলভিন। এখন আমরা আগে যে মানটা পেয়েছিলাম, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার জন্য বলা হয়েছে, সমচাপ প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন হবে কিনা সেটা আমরা নির্ণয় করলাম। এটা আমরা ধরে নিই সমচাপ প্রক্রিয়াটা হচ্ছে একটা অপ্রত্যাগামী প্রক্রিয়ার জন্য, প্রত্যাগামী হলে এন্ট্রপির পরিবর্তন হতো শূন্য, এন্ট্রপি বৃদ্ধি পেত না। কিন্তু সমচাপ প্রক্রিয়া অপ্রত্যাবর্তী বিবেচনা করার কারণে এখানে এন্ট্রপি পরিবর্তন হয়েছে এবং এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে সমচাপ ও সমষ্ট প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে এন্ট্রপির পরিবর্তনের তুলনা করো। এটা হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন। আর আমরা সম আয়তন বা সমষ্ট প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তনটা কত পেয়েছিলাম, তখন আমরা পেয়েছিলাম সেটা ছিল আমাদের 5.76। তাহলে এন্ট্রপির পরিবর্তন সেটা আমরা পেয়েছিলাম 5.76 জুল পার কেলভিন। আর সমচাপ প্রক্রিয়ার জন্য এটা আমরা পেলাম 20.17 জুল পার কেলভিন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমচাপ প্রক্রিয়া আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখাই যে ডিএস এটা হচ্ছে আইসো বারিক, আর এন্ট্রপির পরিবর্তন এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আইসোথার্মাল, সেটা হচ্ছে 20.17 ডিভাইড 5.76। তাহলে এই মানটা আমরা পাবো 3.50। অর্থাৎ আমরা বলতে পারবো যে সমচাপ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তনটা সমস্ত প্রক্রিয়ার এন্ট্রপির পরিবর্তনের 3.5 গুণ বা 3.5 গুণ। তাই এখানে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা শেষ হয়ে গেল।